আমরা কথা বলবো আজকের কিংবদন্তি শিল্পী শ্রীকান্ত আচার্য। আমরা জেনেছি যে বাংলাদেশের সঙ্গে আপনার একটা সুন্দর যোগসূত্র আছে আপনার মায়ের দিক দিয়ে। তো যদি বাংলাদেশ সম্পর্কে যদি আপনি আমাদের দেশের যে আপনার ছোটবেলার যে দিদা বা যে গল্পগুলি শুনেছেন বা তখন তথাকথিত পূর্ব পাকিস্তান, তো সেই সময় যদি আপনি বাংলাদেশে এসে থাকেন বা বাংলাদেশ সম্পর্কে যদি আপনার কোনো অভিজ্ঞতা বা কোনো স্মৃতি মনে পড়ে, যদি আমাদের দর্শকদের সম্পর্কে। না, আমি বাংলাদেশে প্রথম গেছি 2000 সালে, কিন্তু ছোটবেলা থেকে আমরা একটু মামার বাড়ি ভাষা বরাবরই। আমার মামা মাসি এবং আমার দাদু দিদা, আমার দাদু আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947-এ। যতদূর মনে পড়ছে দাদু বোধহয় তার 4 বছর বা 5 বছর আগে ভারতে চলে আসেন, এবং আমার মায়ের জন্ম বিক্রমপুরে। মায়ের খুব আবছা স্মৃতি আছে বিক্রমপুরে। আমি বরং বিক্রমপুরের গল্প একটুখানি শুনতাম আমার দিদার কাছে, যে খুব নদী নালার দেশ, চারিদিকে প্রচুর পুকুর জলাভূমি ছিল, এবং এই একটা গল্প আমাকে খুব ফ্যাসিনেট করতো, যে একটা যৌথ পরিবার কিন্তু তাদের বাড়িগুলোর ভেতরে সব ওয়াটার বডি ছিল, যে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলে নৌকো করে যেতে হয়। এই গল্পটা খুব শুনতাম, নদীমাতৃক বাংলা। এবং সেই ডাকাত পড়ার গল্প, ডাকাতি করতে এসেছিল, ডাকাতরা নৌকো করে আসছে, এবং সেই ডাকাতদের ঠেকানোর জন্য আমার দাদু এবং তার ভাইয়েরা সব নানা রকম অনেক কায়দাবাজি করে তাদেরকে ভাগিয়েছিল ইত্যাদি অংশ। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে বিক্রমপুর বললে যেটা পরে আমি শুনেছি, যে বিক্রমপুরের কথা যখনই ওঠে বাংলাদেশের মানুষেরা বিক্রমপুরের সুখ্যাতি করেন অনেক বিষয়, যে শিল্প সংস্কৃতি ব্যাপারে বিক্রমপুরের খুব থ্রাইভিং জায়গা ছিল। কিন্তু আমি যে বিশেষ পয়েন্টের কথা বলতে চাই সেটা হচ্ছে আমার দিদার হাতে রান্নার কথা। ঠিক আছে, কারণ আমার মনে হয়েছে যে আমার দিদার মতো কেউ রান্না করতে পারে না। আমার এবং পরে যখন এই কথাটা কাউকে বলেছি বাংলাদেশের মানুষ, ও বিক্রমপুরের লোক তো হবেই, মানে বিক্রমপুরের লোক মাত্রই ওরকম রান্না পারে, মানে আমরা বাঙালিরা ভোজন বিলাস। হ্যাঁ, এবং বিক্রমপুরের রান্নার একটা স্পেশালিটি। এবং যেমন আমি মানে এখনো একটা বলছি, মানে আমার দিদা এখনো মনে আছে, আমরা তখন খুবই ছোট, কিন্তু একটা দিদা একটা মুসুর ডাল বানাতো, সেরকম মুসুর ডাল আমি আর কখনো খাই, সেই স্বাদটা এখনো পাওয়া যাবে। তো এই আমার কাছে বিক্রমপুর বলতে এইটুকুই। আমার দুর্ভাগ্য যে আমার ইচ্ছে ছিল মাকে নিয়ে একবার যদি সম্ভব হয়, কারণ বাংলাদেশের 2000 সাল থেকে আমি খুব নিয়মিত গিয়েছি অনুষ্ঠান করতে, খুব ফ্রিকুয়েন্টলি। আমরা বাংলাদেশে বছরে 2-3 বার হয়ে যেত অনেক সময়, আর আমাদের অনেক বন্ধুবান্ধবও আছেন, কিন্তু মাকে আমি ঠিক নিয়ে যেতে পারলাম না। মা বয়স হয়ে গেছে অনেকটা, মা অতটা মুভ করতে পারবেন না, অতটা ট্রাভেল করতে পারবেন না। তো সেই একটা আফসোস একটুখানি আমার থেকে গেল, যে মাকে আরেকবার মায়ের গ্রামে নিয়ে যেতে পারলাম না। গায়ক হলেও আপনার অভিনয় জিনিসটাকে কিভাবে? আমার অভিনয় ভালো লাগে। অভিনয় ভালো লাগে ইন দ্য সেন্স যে ছোটবেলায় স্কুলে নাটকটা তো অনেকেই করতো, কিন্তু আমি অভিনয়ের প্রতি একটা কি বলবো, এমনি ভালো লাগা ছিল, এবং আমার মনে হতো যে আমি খুব একটা খারাপ অভিনয় করি না। এবং ছোটবেলায় স্কুলে যখন অভিনয় করতাম তখন টুকটাক পুরস্কারও পেতাম, এবং একবার আমি মাইমও করেছিলাম স্কুলে। আমি তখন বোধহয় ক্লাস 8-এ পড়ি, ঠিক আছে। তো যদিও আমি কোনোদিন শিখিনি এর সমস্ত কোনো কিছু। তো পরের দিকে এমনি অভিনয় শিল্প, অভিনয় অ্যাজ অ্যান আর্ট, এটা আমার খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। সেটা থিয়েটার হতে পারে, সেটা ফিল্ম হতে পারে। কোনো ভালো অভিনেতার অভিনয় আমি একটু খুঁটিয়ে দেখি, সেটাকে স্টাডি করার চেষ্টা করি, কেন তিনি এরকম করছেন, কীভাবে করছেন, এগুলো আমার স্টাডি করতে ভালো লাগে। সেটা আমি ব্যক্তিগত কৌতূহল বা ভালো লাগার জায়গা থেকে। জি বাংলার সারেগামা পাতে আপনি বিচারক হিসেবে দেখছেন, মেধাবী সত্যিকারের শিল্পী বের করতে আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখতে পান? দেখুন, আমি 3টে সিজন ছিলাম, 3টে সিজনে আমি ছিলাম ওদের সঙ্গে যুক্ত। সত্যি কথাটা হচ্ছে, এইখানে যারা পার্টিসিপেট করেছে বা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কয়েকজন কিন্তু আমি প্রত্যেকটা সিজনেই অসম্ভব ট্যালেন্টেড ছেলে দেখেছি। আমার কথা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় যতক্ষণ ওরা থাকছে ওরা কিন্তু অসম্ভব পরিশ্রম করছে। ওরা প্রতিভাবান, কিন্তু শুধু প্রতিভা দিয়ে কিন্তু হয় না। হ্যাঁ, প্রতিভা 20% থাকবে, বাকি 80% কিন্তু আপনাকে মেহনত করতে হবে। সেই মেহনতটা কিন্তু ওদের মধ্যে অনেকে আছে যারা করে বা করেছে,
আমি করতে দেখেছি তাদেরকে। এবং আমি দেখেছি তৃণমূল পর্যায় থেকে এরা উঠে একদম এসেছে। একদম একদম। এবং শহরের না, হ্যাঁ, মানে সত্যিকারের প্রতিভাগুলি তাদেরকে এমনভাবে গ্রুম করা হয়েছে, এত সুন্দরভাবে গ্রুম করা হয়েছে যে তারা কিন্তু খুব সুন্দরভাবে মানুষের মন জয় করে। কিন্তু তারপরে একটা কথা থাকে, সেটা হচ্ছে এটা তো একটা প্রতিযোগিতা। একটা সময় আসবে যখন যেটা শেষ হয়ে যাবে, তখন একজন পারফর্মারকে বাইরের পৃথিবীতে এসে দাঁড়াতে হবে, মানে আরো বৃহত্তর প্রতিযোগিতার জায়গায় এসে দাঁড়াতে হবে। তখন সে মেহনত করবে, পরিশ্রম করবে, সবকিছুই করবে, কিন্তু না সে 10 বছর পরেও তাকে আমরা দেখতে পাবো কিনা এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করবে। সেটা হচ্ছে, এক হচ্ছে যে সে পরে ভালো কাজ পেলো কিনা, তাকে কেউ ভালো কাজের সুযোগ দিল কিনা, সেটাও তো একটা ব্যাপার। অসংখ্য প্রতিযোগিতা বেরোচ্ছে, এবার সুযোগ হয়তো 10টা, কিন্তু ক্যান্ডিডেট হয়তো 2 লক্ষ। বুঝতে পারছেন? সো এত ক্রাউডেড হলে তো কোথাও একটা ক্রাইসিস তৈরি হবেই, সেই ক্রাইসিসটা তৈরি হচ্ছে। এবং আজকে যদি কেউ বাড়ির বাথরুমে বসে একটা এআই দিয়ে, অটো টিউন দিয়ে গান গায়, কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, এবং সেই যদি গানটা ইউটিউবে তুলে দেয়, কিছু করতে পারবে না। এবার সেই গান মানুষ শুনবে নাকি সেই গান মানুষ তাকে রিজেক্ট করবে, সেটা মানুষের সিদ্ধান্তের উপর, সেটা কেউ কিছু বলতে পারে না। তবে হ্যাঁ, একটা কথা আমি নিজে যেটা বলি করি, আপনার প্রশ্নের মধ্যে যে ইঙ্গিতটা রয়েছে, আমি সেই কথাটা বলতে চাই। সেটা হচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু প্রযুক্তির দাস হয়ে যাচ্ছে। সেটা কিন্তু খুব একটা সুখের কথা না, সেটা কিন্তু একটা খুব সুস্থ লক্ষণ না। আমি আপাতত এটুকুই বলতে চাই, এর থেকে বেশি কিছু না। রাজনৈতিক পালাবদলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে অনেক সময় উত্তপ্ত অবস্থা বিরাজ করে, যা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। তো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমার মনে হয় যে কোথাও একটা ওপরের পর্যায়ে চলে জিনিসটা, কিন্তু যারা ভালোবাসে, যারা প্রতিবেশীকে আমার পাশের বাড়ির মানুষকে যারা ভালোবাসে, যারা সত্যিকারে ভালোবাসে, তাদের একটু, আমার মনে হয় যে এবার তাদের এই ভালোবাসার শক্তিটাকে কোথাও প্রকাশ করার প্রয়োজন হয়েছে। মানে আমাদেরকে অনেক মানুষ নিয়ন্ত্রণ করছেন, আমরা অনেকের নিয়ন্ত্রণে চলে যাচ্ছি। এতটা নিয়ন্ত্রণে না গিয়ে আমরা কোথাও গিয়ে একটা মনের মিল হয়, তো সে যে দেশেই থাকি না কেন। আমার একটা গান আছে, গানটা খুব জনপ্রিয় গান নয়, আমাদের বন্ধু অমিতাভ, সে লিখেছিল যে মেঘ মানে না কাঁটা তারের বেড়া, মেঘ মানে না কাঁটা তারের বেড়া, ইচ্ছে হলেই এপার ওপার করে। আগে আকাশ দুভাগ করে দেখাও, মাটিকে নয় ভাগ করো তারপরে। এবার এইটাই হচ্ছে কথা, আমি আকাশ দেখবো না মাটি দেখবো, এটাই আমাদেরকে ঠিক করে নিতে হবে। খুব সম্প্রতি বাংলাদেশে যারা শিল্পী নিয়মিত গান করছেন পরবর্তী প্রজন্মে, তাদের গান খুব একটা শোনা হয়নি আমার, সুতরাং সেটা না শুনে আমার মন্তব্য করাটা ঠিক না। তবে আমি যাদের গান একটুখানি ফলো করি বাংলাদেশে, বিশেষ করে যারা সমকালীন বাংলা গান নিয়ে কাজ করছে, আমি আগে তাদের কথা বলবো। তাদের মধ্যে আমার সব থেকে ভালো লাগে, আমার খুব প্রিয় শিল্পী হচ্ছে বাপ্পা মজুমদার। বাপ্পা ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, এবং বাপ্পার মানে পুরো ব্যাপারটাই আমার খুব ভালো লাগে, ভেরি মিউজিক্যাল এবং খুব ক্রিয়েটিভ। আর এছাড়া যারা অন্যান্য বিষয়ে গান করছেন, রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে যারা আছেন, তারা অনেকেই সিনিয়র হয়ে গেছেন, যেমন লিসা আছে, লাইজা আহমেদ লিসা, অদিতি মোহসিন, এরা প্রত্যেকে আমার খুব প্রিয় শিল্পী। আর বাংলাদেশের গান আপনি শুনেন? বাংলাদেশের গান মানে আমি ওই যে তোকে বললাম যে এদের গান শুনি। আর এছাড়া বাংলাদেশে যারা লোকসঙ্গীতের শিল্পী রয়েছেন, তাদের মধ্যে খুব সিনিয়র আছেন দুজন, আমার খুব মানে আমি অসম্ভব শ্রদ্ধা করি তাদের। একজন হচ্ছেন কিরণচন্দ্র রায় এবং আরেকজন হচ্ছেন চন্দনা মজুমদার। হ্যাঁ, ওরা দুজনেই অসামান্য শিল্পী, ঠিক আছে। তো ওদের গান খুব মানে ওদের গান খুব ভালো লাগে। কিন্তু এই সময় একেবারে সমসাময়িক এই সময় কোনো শিল্পীর গান খুব ধারাবাহিকভাবে আমার শোনা হয়নি, এর মধ্যে সুযোগ হয়নি। সেটা আশা করি শুনবেন নিশ্চয়ই। পরবর্তীতে যেমন এই একটি ছেলের গান শুনলাম, আমি ওর নামটা এখনই মনে করতে পারছি না, কিন্তু বড্ড ভালো লাগলো। বাগিচায় বুলবুলি আজ বা কোনো একটা, ওরা কোনো কোক স্টুডিও কোনো একটা ইয়েতে,
ওই ছেলেটির নাম আমি ভুলে গেলাম, একটু ঝাঁকড়া চুল ছেলেটি, আচ্ছা কিন্তু অপূর্ব গান করেছেন, অপূর্ব গান। আচ্ছা, নামটা আমি মনে জানি হয় না। আমাদের ক্লোজ আপ ওয়ানের বা এরকম একটা হয়তো কেউ হবে, হ্যাঁ। দাদা, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আপনাকে রিলেট করে যে গানটা দিয়ে। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন গানটা কি। নিশ্চিত গানটা হ্যাঁ, হ্যাঁ। আমার সারাটা দিন মেঘলা আকাশ। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই লাইন আমি হ্যাঁ মানে দুই লাইন যদি শোনাতেন আপনি। কারণ আমি এই সফরে কানাডায় পা দেওয়ার পর থেকে ওই মেঘলা কাজটাই দেখছি শুধু। আচ্ছা, যদি শোনাতেন আমাদের খালি ঘরে দুই লাইন। তো আমার ভালো লাগে, মানে এটা এই গানটি 2000 সালে রচিত, 24 বছর হয়ে গেল, এবং আমার প্রিয় ভাই জয় সরকার যে সুর করেছিল এই গানটা। এটা আমাদের দুজনের কাছে, এবং গানটি যিনি লিখেছিলেন, আমি এত যে আপনি এই লাইনটা এত ভালোবেসে বলছেন, আমি সেই সুযোগে এই লাইনটি যিনি লিখেছিলেন তার কথা বিশেষ তো বলার সুযোগ হয় না। এই গানটি যিনি লিখেছিলেন ওই মানুষটির নাম লীলাময় পাত্র। উনি আমার থেকে বয়সে একটু সামান্য বড়। উনি সম্প্রতি খুবই অসুস্থ, আপনার সকলে প্রার্থনা করুন উনি যেন সুস্থ হয়ে ওঠেন। হ্যাঁ, জয় সুর করেছে। তো এই গানটি বাংলাদেশের মানুষ এবং সেই বাংলাদেশের মানুষরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের সকলেরই প্রায় ভালো লাগে, আমারও গাইতে ভালো লাগে। আজকে আপনিও আপনার ভালো লাগার কথা ব্যক্ত করলেন, আমার অনেক অনেক ধন্যবাদ। আমি দু লাইন গাই। আমার সারাটা দিন, গলাটা করে ভালো নেই, হ্যাঁ। মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম।